আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি কিছু কিছু ম্যাচ থাকে জানেন তো, যেখানে খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় যে ম্যাচটার ভবিতব্য কি হতে চলেছে, কে জিতছে কে হারছে। এবং শুধু হারছে নয়, বোহারা হারছে নাকি একটা ফাইট দিতে পারবে। তো বাংলাদেশের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বা বিভিন্ন অংশ দখল করে বাংলাদেশের স্বপ্ন, যে যে ম্যাচটা তারা স্বপ্নে খেলতে চেয়েছিল, এইটা অনেকটা ওই দ্বিতীয় ক্যাটাগরির মতো। অর্থাৎ হারতে তো হবেই, এবং হারার পর এমন অবস্থা হবে যে আগামী দিনে বাংলাদেশের ইকোনমিটা উঠে দাঁড়াতে পারবে কিনা সেইটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু মুশকিল হচ্ছে, এই বাংলাদেশের মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির যিনি ধারক এবং বাহক হয়ে বসে আছেন, তাদের মসিয়া সে যে বসে আছেন, সে মোহাম্মদ ইউনূস, সে হচ্ছে রাজনীতির ময়দানে নতুন, রাজনীতির রটাও বোঝে না। বুঝতে পারেনি শেখ হাসিনাকে সেখানে পলিটিক্স করে দেশ থেকে তাড়ানো আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা, ভারতের বিভিন্ন অংশ ছিনিয়ে নেওয়া দুটো সেম জিনিস নয়। তাই যত দিন যাচ্ছে হার তো হবেই, এবং হারটা যে কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বাংলাদেশবাসীর, সেই ছবিটাও স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ইউনুস তো ইউনুস, সুতরাং একটা চেষ্টা তাকে করে যেতেই হবে। এবং কেননা ভারত বিরোধী শক্তিরা তাকে সাহায্য করছে, তাদের কাছে যদি প্রমাণ করা না যায় যে আমার ভারত বিরোধিতা এখনো তীব্রতর আছে, তাহলে ফান্ডিংটা বন্ধ হয়ে যাবে, আর তাহলে সব দিকটা যাবে। আর এই জন্য ইউনুস যেটা আজকে করলো সেটা মারাত্মক। ভারতের এক পরম শত্রু, পরেশ অস্ত্র, সেইটাকে এবার মুক্ত করার চেষ্টা করছে। ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা, তোমার সঙ্গে আমি হার মানছি না, এখনো তোমাকে টুকরো টুকরো করার চেষ্টা করব। আর সেইটা করতেই ভারতের অঙ্গুলি হেলন কি আছে, এই প্রশ্ন যখন পশ্চিমী মিডিয়ায় উঠছে, সেই আরাকান আর্মি খেল দেখাতে শুরু করলো। চট্টগ্রামের অংশে ঢুকে গেছে এবং ঢাকার দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছে। শুধুমাত্র তাই নয়, এখানে যখন পরিস্থিতি এতখানি সঙ্গীন হয়ে উঠছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপৎকালীন উত্তরবঙ্গ সফরে আসছেন। সব মিলিয়ে বাংলাদেশ নিয়ে কিন্তু আজকে একাধিক প্রথমেই যে ডেভেলপমেন্টের কথা বলবো, যেটা বাংলাদেশের তরফ থেকে তৎপরতাটা শুরু হয়েছে, সেটা হচ্ছে পরেশ বড়ুয়া, যে পরেশ অস্ত্রের কথা আপনাদের বলছিলাম। চীনে রয়েছে গোয়েন্দা বান্ধবী, ইউনুস আমলে ফাঁসির সাজা মকুব। কে এই ভারতের ত্রাস পরেশ বড়ুয়া? দেখুন, যেটা জানা যাচ্ছে যে 2004 সাল শেখ হাসিনার সরকার চলছে। হঠাৎ করেই বাংলাদেশে চট্টগ্রাম বন্দর এলাকাতে একটা টিপস আসে বাংলাদেশ আর্মির কাছে, এবং সেই অনুযায়ী তারা যখন সেখানে সার্চ অপারেশন চালান, অবাক হয়ে যান। 10 গাড়ি ভর্তি বিভিন্ন অস্ত্র রয়েছে, এবং সেই অস্ত্র পাচার হচ্ছে, চীনা থেকে আসার চেষ্টা হচ্ছে, যেটা বাংলাদেশ টপকে ভারতবর্ষের ওই উত্তর পূর্ব অংশে ঢুকে যাবে। এবং সেখানে যখন বাংলাদেশের তরফ থেকে দেখা হচ্ছে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন করা হচ্ছে, যে নামটি উঠে আসছে সেটা হচ্ছে লুৎফুজ্জামান বাবর। কিন্তু সেই বাবরেরও একজন মাথা ছিল, সেই মাথাটি হচ্ছে এই পরেশ বড়ুয়া। কে এই পরেশ বড়ুয়া? এই পরেশ বড়ুয়া হচ্ছে আদতে আসামের লোক। তার পরিবার যখন অহোম সাম্রাজ্য ছিল, তার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিল পূর্বপুরুষরা। সুতরাং ভারত বিরোধিতা তার রক্তে ছিল। এরপর যখন এই আসামের বিভিন্ন অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে এবং কংগ্রেস আমল চলছে, সেই সময়ে বিভিন্ন রকম জঙ্গি গোষ্ঠী উঠে আসছে, এই সময়টাকে কাজে লাগায় এই পরেশ বড়ুয়া। এবং সেই সময় উলফা জঙ্গিদের কথা আমরা অনেক শুনেছিলাম, যারা রোজই প্রায় বিস্ফোরণ ঘটাতো, ভারতবাসীর প্রাণ নেওয়ার চেষ্টা করতো, তাদের মদতদাতা হয়। এবং এর পিছনে চীনা ফান্ডিং ছিল, কেননা চীন বরাবরই চেয়েছে অরুণাচল সহ 7 সিস্টার্স ভারত থেকে বেরিয়ে যাক, এবং সেখানে ভারতের বুকে যদি পরেশ বড়ুয়ার মতো এরকম লোক থাকে, তাহলে তার কোনো ব্যাপারই নেই, এদেরকে শুধু অস্ত্রটা টাকাটা পৌঁছে দাও, বাকি কাজ, ভারত বিরোধিতার কাজ এরাই করে দেবে। কিন্তু ভারতের এই পূর্ব প্রান্ত থেকে অস্ত্রশস্ত্র সাপ্লাই আর হওয়া সম্ভব হচ্ছিল না, সেই জন্য বাংলাদেশের ওই রুটটা ব্যবহার করা হচ্ছিল। এই পরশ বড়ুয়া পরবর্তীকালে দোষী সাব্যস্ত হয় হাসিনার আমলে, এবং তার ফাঁসির সাজা হয়। ফাঁসি যে কোনো দিন হতে পারতো, কিন্তু এখনো সেটা এক্সিকিউট হয়নি। কিন্তু হঠাৎ করে এসে দেখা যাচ্ছে এই পরেশ বড়ুয়ার ফাঁসির যে হুকুম ছিল, সেটা রদ হয়ে গেছে ইউনূসের আমলে এসে, এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, যেটা বাংলাদেশ মিডিয়াতে স্পেকুলেশন উঠে আসছে, বা গোয়েন্দা রিপোর্টে যেটা বলছে, যে এরপর হঠাৎ একদিন শোনা যাবে যে এই পরেশ বড়ুয়া জেল থেকে ফারার হয়ে গেছে, ইউনূস প্রশাসন তাকে ধরে রাখতে পারেনি। সেই ছকটাই, সেই সেই চিত্রনাট্যটাই ক্রমশ সাজানো হচ্ছে। কেননা এই পরেশ বড়ুয়া হচ্ছে প্রথম থেকে চীনা ফান্ডেড। মায়ানমার সীমান্ত পেরিয়ে চীনে ঢুকে যেত, এবং সেখানে নাকি তার এক চীনা বান্ধবী ছিল, আদতে যে নাকি একজন চীনের গোয়েন্দা।
এবং এই পরেশ বড়ুয়ার মাধ্যমে এই অস্ত্র থেকে আরম্ভ করে টাকা পয়সার ডিল সমস্ত কিছু সেই বান্ধবীর মাধ্যমে হতো এবং ভারত বিরোধী সমস্ত খবরাখবর সেইখান দিয়ে পাচার হতো। সুতরাং এখন চীনা বাপের দৌলতে এই ইউনুস প্রশাসন তো লাফাচ্ছে, তাই চীনের বন্ধু পরেশ বড়ুয়াকে কি করে তারা ফাঁসি দেয়, তারা তার মুক্তির ব্যবস্থা করছে এবং সেটা সরাসরি দিলে মুশকিল আছে, অস্ত্র মামলা এইভাবে ধরা পড়েছে, সেখানে ইউনুসের মুখটা পড়া যাবে, তাই আপাতত ফাঁসির সাজার রদ, যাবজ্জীবন কারাদণ্ড এবং তারপর ওই সাজানো চিত্রনাট্য অনুযায়ী একদিন পরেশ বড়ুয়া হয়তো ফেরার হয়ে যাবে। অর্থাৎ ভারতকে চাপে রাখার চেষ্টা চলছে। ভারতকে যখন এই দিক থেকে চাপে রাখার চেষ্টা করছে, ভারত তখন অন্য একটা খেলা খেলছে। ভারত বিরোধিতায় নিজের বিপদ ডাকলো, ঢাকা চট্টগ্রামে ঢুকে পড়লো আরাকান আর্মি। ঠিক যখন বাংলাদেশ এই তাদের প্রাক্তন সেনারা এসে হুঙ্কার ছাড়ছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, বিহার ওড়িশা সমস্ত কিছু নিয়ে নেব, অবিভক্ত সিরাজের আমলের বাংলাদেশে ঢুকে যাবে, 7 সিস্টার নিয়ে নেব, বাংলাস্তান হবে, এইসব গল্প গুজব আমরা শুনছি, তখন ঠিক সেই সময়ই হঠাৎ করে মায়ানমারে আরাকান আর্মি তারা ক্ষমতায় চলে এলো। তারা বিদ্রোহী হয়ে এলো এবং সেই জায়গাটা যেটা বাংলাদেশ বর্ডারে প্রায় 271 কিলোমিটার এরিয়া রয়েছে, সেইখানে সেইখানে তারা কিন্তু তাদের পসারটা জমিয়ে নিল এবং এখানে যে নদীটি আছে যেটা দিয়ে বাংলাদেশ এবং মায়ানমারে যাতায়াত হয়, সেই জায়গাটার দখল তারা নিয়ে নিল, পরিষ্কারভাবে বলে দিল যে ভাই এইখান দিয়ে কেউ পারাপার করো না। গত 10ই ডিসেম্বরের ঘটনা। কিন্তু আজকের যে আপডেটটা আসছে সেটা মারাত্মক। সেটা হচ্ছে বাংলাদেশ মায়ানমার সীমান্তে চট্টগ্রামের যে টেকনাফ উপজেলার কিছুটা অংশ, এইটা এই আরাকান আর্মি এদের যে বিদ্রোহী গোষ্ঠীটা রয়েছে তারা কিন্তু দখল করে নিয়েছে। এবার এই জায়গাটা যে হতে পারে এটা বাংলাদেশ আগেই বুঝেছিল, ফলে তাদের যারা বর্ডার সিকিউরিটি রয়েছে সেই বিজিবি তারা কিন্তু পৌঁছে গিয়েছিল এবং এই আরাকান আর্মির সঙ্গে ফাইট করার চেষ্টা করেছিল। প্রথমে একটু প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু ওইখানে যেহেতু গভীর অরণ্য এবং পাহাড় ঘেরা অঞ্চল, সেখানে এই আরাকান আর্মির সামনে তারা বেশিক্ষণ টিকতে পারেনি, ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছে। আর এই জায়গাটাই কাজে লাগিয়ে ওই টেকনাফ যে উপজেলাটা রয়েছে সেখানটার একটা অংশ তারা কিন্তু দখল করে নিয়েছে। এমনকি এই চট্টগ্রাম সীমান্ত দিয়ে বয়ে চলা নাফ নদী, যেটা আগেই বললাম, তারা পুরো দখল করে নিয়েছে। সেখান দিয়ে এবার রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। এই রোহিঙ্গারা আর কিছুই নয়, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে এবং তারা বাংলাদেশের মধ্যে ঢুকে যদি বাংলাদেশ আটকাবার চেষ্টা করে এই আরাকান আর্মিকে, তাদেরকে উচিত শিক্ষা দেবে এমনটাই মনে করা হচ্ছে। এবার এটাই হয়ে যাচ্ছে সব থেকে বড় মাথা ব্যথার কারণ। আর ওই নাফ নদীর দিকে যদি কেউ এগিয়েছে, কোনো বাংলাদেশে এগিয়েছে, দেখা মাত্র শুট অ্যাট সাইট করছে এই আরাকান আর্মি। আর এই জায়গা থেকেই এইবার যেটা পশ্চিমী মিডিয়া সাসপেক্ট করছে যে শুধুমাত্র টেকনাফ উপজেলা নয়, এরপর চট্টগ্রামের যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, এমনকি এই জায়গাগুলো পেরিয়ে যে জায়গাটা নিয়ে বাংলাদেশের সব থেকে বড় ইস্যু, সেই সেন্ট মার্টিন অব্দি দখল করে নিতে পারে এই আরাকান আর্মি। কেননা যেভাবে তারা এগোচ্ছে এবং যেভাবে তাদের সঙ্গে রোহিঙ্গা ঢুকছে, ওই অঞ্চলের মানুষ ঢুকছে এবং বিজিবি যেভাবে তাদের সঙ্গে গুলির লড়াইয়ে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে, তারা যেভাবে ওখানে ক্ষিপ্রতা দেখাচ্ছে, এই অঞ্চলটাকে আর তারা ধরে রাখতে পারবে না। বড় বড় হুঙ্কার ছেড়েছিল বাংলাদেশ যে চট্টগ্রাম নেবে, আমরা তাহলে বাংলা, বিহার, ওড়িশা, অবিভক্ত সিরাজের যে বাংলাদেশ আছে সেইটাকে নিয়ে নেবো, সেটা বাংলাদেশের অংশ হবে। এখন নিজেদের চট্টগ্রামই চলে যাচ্ছে এবং মুশকিল হচ্ছে যে বাংলাদেশ নিজেদের মধ্যে গর্জাচ্ছে, এর পিছনে ভারতের উস্কানি আছে, কিন্তু কোথাও গিয়ে করতে পারছে না। ভারত এটা করছে, আরাকান আর্মি সেখানে খেল দেখিয়ে দিচ্ছে। আর ভারতও কিন্তু খেল দেখাচ্ছে, তারাও কিন্তু চুপ করে বসে নেই। অমিত শাহজি, যিনি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সরাসরি আপৎকালীন ভিত্তিতে উত্তরবঙ্গে চলে আসছেন। কেন আসছেন? শোনা যাচ্ছে যে একটা ঝটিকা সফরে শিলিগুড়ি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসএসবির একটি অনুষ্ঠান আছে যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে এবং এই সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন, এটাই অফিসিয়ালি জানা যাচ্ছে। কিন্তু সত্যি কি তাই? যেটা বলছে যে এই যে অংশটা রয়েছে উত্তরবঙ্গে, ভারত নেপাল এবং ভারত ভুটান সব মিলিয়ে 546 কিলোমিটার এরিয়া রয়েছে। এর মধ্যে 331 কিলোমিটার হচ্ছে নেপাল সীমান্ত এবং 215 কিলোমিটার হচ্ছে ভুটান সীমান্ত। এই জায়গাটায় বিএসএফ নয়, এসএসবি এখানে পাহারা দেয়, কেননা এটা পাহাড়ি অঞ্চল, এখানের জন্য স্পেশাল টেকনিক লাগে, সেই জন্য এসএসবি আছে। এবং এইখানে সব থেকে যেটা ডেঞ্জার এলাকা সেটা হচ্ছে ওই শিলিগুড়ির অঞ্চলটা, যেটাকে আমরা চিকেন নেক বলি, যার দুদিকেই রয়েছে প্রতিবেশী দেশ, আন্তর্জাতিক সীমানা, ফলে ওখান দিয়ে চোরাচালান হয় এবং ওই জায়গাটাকে কেটে ভারত থেকে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা কিন্তু সবসময়ই চলছে।
এবং চীনের আগ্রাসন সেখানে আছে, বাংলাদেশ ওই জায়গাটা অ্যাটাক করতে পারে খুব সম্ভবত, সেরকম কোনো গোয়েন্দা রিপোর্ট আছে। সেই কারণেই কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কোনো রিস্ক না নিয়ে সরাসরি নিজে আসছেন উত্তরবঙ্গে এবং বিএসএফ এবং এসএসবি কে বার্তা দিতে যে ভাই আমরা পাশে আছি। সমস্ত ট্যাকটিক্যালি হচ্ছে, স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে, এবং ভয় পাওয়ার কোনো জায়গা নেই, পিছিয়ে আসার কোনো জায়গা নেই। বাংলাদেশ কিছু করতে পারবে না। সব থেকে বড় কথা, বাংলাদেশের এই উড়ানটা তো 20শে জানুয়ারি অবধি চলবে। 20শে জানুয়ারির পর এমনি এমনি সবটা গুটিয়ে যাবে, কিন্তু তার আগে শেষ একটা মরিয়া চেষ্টা করবে, যার উদাহরণ হচ্ছে পরেশ বড়ুয়াকে ছেড়ে দেওয়া এবং তাকে দিয়ে আবার ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী একটা শক্তি। কেননা তারা যে স্লিপার সেল পাঠিয়েছিল, তারা যে সন্ত্রাসবাদী পাঠানোর চেষ্টা করেছিল, সেগুলো সব ফেল হয়ে গেছে। সেদিক দিয়ে আলটিমেটলি আর কিছু করা যাবে না, এমনটাই গোয়েন্দা রিপোর্ট বলছে। ফলে ভারত বিরোধী পরেশ বড়ুয়া, সে ভারতীয়, এতদিন বাংলাদেশ জেলে ছিল, চীনের মদত আছে, তাকে পাঠিয়ে দাও, যদি কিছু সেখানে করা যায়, সেই চেষ্টা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা করার আগেই আরাকান আর্মি পিছন দিয়ে ঢুকে বাংলাদেশকে যে খেলটা দেখাচ্ছে, তাতে ইউনিশ প্রশাসন কতদিন ঢাকাটাকে বাঁচিয়ে রাখতে পারে, সেই প্রশ্নটাই কিন্তু এবার উঠতে শুরু করে দিয়েছে। কেননা এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় বিপদের নাম রোহিঙ্গা, যেটা এই আরাকান আর্মির হাত ধরে কিন্তু চট্টগ্রামের ওই টেকনাফ উপজেলা দিয়ে হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করেছে। কি বলবেন ইউনিশের এই বেশি বাড়াবাড়ির ফল? আরাকান আর্মি যেভাবে খেল দেখাচ্ছে এবং ভারতও যেভাবে যুদ্ধটা না করে শুধু প্রোটেকশনে রেখে নিজেদের দেশটাকে রক্ষা করে যাচ্ছে, বাংলাদেশের ভারত কোনো ক্ষতি করছে এই আঙুল কেউ তুলতে পারছে না, অথচ ভেতরে ভেতরে গর্জে মরে যাচ্ছে ইউনিশ প্রশাসন। এই সামগ্রিক চিত্রটা নিয়ে, এই কূটনৈতিক খেলাটা নিয়ে যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।